আজকে আমি আপনাদের জন্য ব্যাটম্যান খ্যাত রবার্ট প্যাটিনসনের দুর্দান্ত একটি সাইফাই অ্যাকশন মুভি নিয়ে হাজির হয়েছে। মুভিটির কনসেপ্ট আমাকে অনেক ইমপ্রেস করেছে। এতে দেখানো হয়েছে রবার্ট প্যাটিনসন একজন ক্লোন। সে বারবার মারা যাওয়ার পরও পুনরায় তাকে জীবিত করা হয়। এরপর বারবার তাকে ভয়ঙ্কর সব মিশনে পাঠানো হয়, যেসব মিশন সাধারণ মানুষ করতে পারবে না। বারবার ভয়ঙ্কর মিশনে গিয়ে মারা যেতে যেতে সে কিভাবে খুলকদাতা থেকে বেরিয়ে আসে, চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখা যাক। সময়টা তখন 2054 সাল। নিফলেন প্ল্যানেটে আমরা রবার্ট প্যাটিনসনকে দেখতে পাই। এই মুভিতে যার নাম মিকি। মিকি তখন নিজে নিজে বলতে থাকে, এত উঁচু থেকে পড়ার পর আমি এখনো কিভাবে বেঁচে আছি, কারণ গর্তটা যা গভীর, আমার এতক্ষণে মারা যাওয়ার কথা ছিল। সে যখন নিজের সাথে কথা বলছিল, ঠিক তখনই সেখানে একটি স্পেসশিপ আসে। স্পেসশিপটি নিয়ে আসলে মিকির বন্ধু টিমো তাকে খুঁজতে খুঁজতে এখানে আসছে। টিমোকে দেখে তো মিকি অনেক খুশি। মিকি তাকে বলে, থ্যাংক গড তুমি এখানে আসছো, নয়তো আমি মারাই যেতাম। টিমো তাকে বলে, আরে ব্যাপার না, আমি কি তোমাকে এখানে এভাবে ফেলে যেতে পারি বলো। ধীরে ধীরে টিমো মিকির কাছাকাছি আসার পর সে মিকির অস্ত্রটি ছিনিয়ে নেয়। এরপর টিমো মিকিকে যা বলে সেটা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। সে বলে, আমি এখানে তোমাকে বাঁচাতে আসিনি, আমি এখানে তোমার অস্ত্র নিতে আসছি, কারণ তোমার চাইতে এই অস্ত্রটি অনেক বেশি দামি। তোমাকে আমরা অনেক অল্প খরচে আবারও তৈরি করতে পারবো। অনেকদিন ধরে আমি ভাবছি তোমার কাছে একটি কথা জানতে চাইবো। আমার খুব জানার ইচ্ছা মরতে আসলে কেমন লাগে। এই কথা বলে মিকিকে না নিয়ে সেখান থেকে টিমো চলে যায়। তার প্রাণপ্রিয় বন্ধুর কাজে মিকি অনেক কষ্ট পায়। সে তখন কি করবে এটা বুঝে উঠতে পারছিল না। সেখান থেকে কিভাবে বের হবে, মিকি যখন এই ব্যাপারটি নিয়ে চিন্তা করছিল, ঠিক তখনই দূর থেকে তার কানে কিছু শব্দ ভেসে আসে। সেদিকে তাকানোর পর মিকি দেখতে পায় অনেক ভয়ানক কিছু মনস্টার তাকে খাওয়ার জন্য তার দিকে ধেয়ে আসছে। মনস্টারটি যখন তার দিকে ধেয়ে আসছিল, তখন মিকি মনে মনে ভাবছিল এইবারের মৃত্যু অনেক কষ্টদায়ক হবে। সেই মনস্টার গুলো প্রথমে আমাকে টুকরো টুকরো করবে, এরপর আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কয়েক সেকেন্ডের মধ্যে মনস্টারটি মিকির কাছাকাছি আসার পর সবকিছু একদম স্তব্ধ হয়ে যায়। এরপরের সিনে আমরা মানুষ তৈরি করার একটি প্রিন্টারকে দেখতে পাই। মিকির বন্ধু টিমো যখন ল্যাবে ফিরে এসে সবাইকে জানায় অনেক বড় একটি খাত থেকে পড়ার পর মিকি মারা গেছে, তখন ল্যাবের সায়েন্টিস্টরা মিলে মিকিকে আবারও প্রিন্ট করতে শুরু করে। বলে রাখা ভালো, আগে যে মিকি মারা গেছিল তার সিরিয়াল নাম্বার ছিল মিকি 17। মিকি 17 মারা যাওয়ার কারণে এখন মিকি 18কে প্রিন্ট করে বের করা হয়েছে। মিকি 18 প্রিন্ট হয়ে বের হওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে মিকি বলে, আমি যতবারই মারা যাই এরপর আমাকে নতুন ভাবে আবারও প্রিন্ট করে বের করা হয়। মানুষ তার জীবনে মাত্র একবারই মারা যায়, কিন্তু আমি অলরেডি 17 বার মারা গেছি। যদি আমার কাছে জানতে চান মারা যাওয়ার অনুভূতি কেমন, তাহলে আমি বলবো একদম জঘন্য, কারণ আমি যতবারই মারা যাই ততবারই আমার অনেক কষ্ট হয়। মারা যাওয়ার পর নতুন করে প্রিন্ট হওয়ার পর আমার মাথায় আমার সব মেমোরি ঢোকানো হয়। এই যে এইটার মতো এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এখানে আমার সব মেমোরি সেভ করা আছে। এক কথায় বলা যায় আমি এখন অমর, কিন্তু অমরদের তো আর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয় না, কিন্তু আমার গ্রহণ করতে হয়। সত্যি কথা বলতে কি, হিউম্যান প্রিন্টিং পৃথিবীতে ব্যান, কারণ অনেক ধর্মীয় ব্যক্তি এর পাশাপাশি অনেক মানব কল্যাণ সংস্থা এর বিরোধিতা করেছিল। এই জন্য পৃথিবীতে এখন মানব প্রিন্টিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পৃথিবীতে মানব প্রিন্টিং নিষিদ্ধ হয়ে থাকলেও স্পেসে এটার কোনো নিষেধাজ্ঞা নেই। স্পেসে এখন শুধুমাত্র স্পেস এক্সপ্লোরেশনের জন্য মানব প্রিন্টিং করা হয়। যে সব কাজ সাধারণ মানুষ করতে পারে না, সেই সব কাজ আমাকে দিয়ে করানো হয়, কারণ আমি মারা গেলেও কারো কিছু যায় আসে না, আমাকে তারা আবারও তৈরি করতে পারে। তারা এখন আমাকে ল্যাবে বন্দি ইঁদুরের মতো ইউজ করতে পারে। সো যাই হোক, তারা এখন আমাকে নতুন আরেকটি মিশনে পাঠিয়েছে। তারা আমাকে বলেছে স্পেসশিপের কোন এক যন্ত্র নষ্ট হয়ে গেছে, বাইরে গিয়ে সেটা ঠিক করতে। স্পেসশিপের বাইরে আসার পর মিকি সেই যন্ত্রটিকে ঠিক করে ফেলে। সেটি ঠিক হওয়ার পর বিজ্ঞানীরা মিকিকে বলে, মিকি বাইরে অনেক রেডিয়েশন রয়েছে, আমরা চাই তুমি তোমার স্পেস স্যুটটি খুলে ফেলো, যাতে করে আমরা এটা পরীক্ষা করতে পারি স্পেস স্যুট ছাড়া বাইরে গেলে মানুষের শরীরে কি কি হতে পারে। তাদের কথা মতো কাজ করা ছাড়া মিকির হাতে আর কোনো উপায় ছিল না। এই জন্য মিকি তার হাতের স্পেস স্যুটটি খুলে ফেলে। খোলার সাথে সাথে বাইরের প্রেসারে মিকির হাতটি একদম তার শরীর থেকে আলাদা হয়ে যায়। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মিকির শরীর যখন স্পেসের এদিক সেদিক ঘুরছিল, তখন স্পেসশিপের ভিতর সবাই হাসি ঠাট্টায় মেতেছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল মিকি কোনো মানুষ না, মিকি একটি টেস্ট সাবজেক্ট। এরপরে সিনে আমরা আবারও মিকি 18কে দেখতে পাই। মিকি 18 আসলে এতক্ষণ আমাদের মিকি 1 এর সাথে কি হয়েছিল সেই ব্যাপারে বলছিল। সো যাই হোক, এরপর মিকি 18 আমাদেরকে বলে মিকি 2 এর সাথে কি হয়েছিল জানেন। মিকি 2 কে দিয়ে তারা অনেক নামি দামি কোম্পানির একটি গাড়ির ক্র্যাশ টেস্ট করেছিল। তারা গাড়িটিকে অনেক স্পিডে চালিয়ে একটি দেয়ালের সাথে লাগিয়ে দেয়। গাড়িটি আসলে কতটা সেফ এটা দেখানোর জন্য মিকি 2 কে ইউজ করা হয়েছে। কয়েকবার গাড়িটি দেয়াল আঘাত করার পর ফাইনালি মিকি 2 মারা যায়। এখন আপনারা হয়তোবা মনে মনে ভাবছেন আমি এই চোরাবালিতে কিভাবে ফাঁসলাম। চলুন সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। আজ
থেকে 3 বছর আগে পৃথিবীতে আমি আর আমার বন্ধু টিমও একসাথেই থাকতাম। তখন টিমও ছিল আমার কলিজার টুকরা বন্ধু। বেকার থাকার কারণে দুইজনে তখন হন্য হয়ে কাজ খুঁজছিলাম। অনেক খোঁজাখুঁজি করে কোনো কাজ না পাওয়ার কারণে টিমও তখন একটি আইডিয়া বের করে। তার মতে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে এগোতে থাকলে আর কিছুদিনের মধ্যে বার্গারের চাহিদা ফুরিয়ে যাবে। বার্গারের পরিবর্তে মানুষ এখন ম্যাকরন খেতে বেশি পছন্দ করে। এই জন্য টিম আমাকে বলে, চল আমরা দুজনে মিলে একটি ম্যাকরনের দোকান খুলি। আমিও আমার গাদা ফ্রেন্ডের কথা মতো ম্যাকরন স্টোর খুলতে অনেক বড় একজন মাফিয়ার কাছ থেকে কিছু টাকা ধার নেই। সে হারামি মাফিয়াটার নাম ছিল ডেরিয়াস ব্ল্যাক। ম্যাকরন স্টোরে লসের পর লস হতে থাকার কারণে আমরা ডেরিয়াস ব্ল্যাকের টাকা পরিশোধ করতে পারছিলাম না। এই জন্য একদিন ডেরিয়াস ব্ল্যাক লোক পাঠিয়ে আমাদেরকে ধরে নিয়ে যায়। তারা আমাদেরকে ডেরিয়াস ব্ল্যাকের আড্ডা নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই সেখানে আগে থেকে তার আরেকজন লোককে ধরে নিয়ে আসছিল। সেও ডেরিয়াস ব্ল্যাকের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা আর পরিশোধ করেনি। এই জন্য ডেরিয়াস ব্ল্যাকের ডান হাত মিকিকে বলে, আমি চাই এখন তার সাথে কি হবে সেটা তোমরা নিজের চোখে দেখো। ডেরিয়াস ব্ল্যাক তার একজন লোককে বলে চেনসো নিয়ে আসতে। চেনসো নিয়ে আসার পর ডেরিয়াস ব্ল্যাক একটি ক্যামেরা দিয়ে সেটা রেকর্ড করতে বলে। এরপর সেই লোকটিকে তারা চেনসো দিয়ে টুকরো টুকরো করে ফেলে। মিকি আর টিমোর চোখের সামনে সেই লোকটিকে টুকরো টুকরো করে ফেলার কারণে তারা তো ভয় পেয়ে একদম থর করে কাঁপতে থাকে। সেই লোকটিকে টুকরো টুকরো করার পর ডেরিয়াস ব্ল্যাক মিকিকে বলে, তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে পৃথিবীর যে প্রান্তে থাকো সেখান থেকে ধরে নিয়ে এসে টুকরো টুকরো করে ফেলবো। এই কথা বলে তাদেরকে ছেড়ে দেওয়ার পর মিকি আর টিমও ডিসাইড করে যেহেতু পৃথিবীতে থাকলে তারা মারা পড়বে, এই জন্য তারা পৃথিবী ছেড়ে চলে যাবে। তারা মার্শাল নামের একজন রাজনীতিবিদের স্পেস এক্সপ্লোরেশনের মিশনে গিয়ে অ্যাপ্লাই করে। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে তাদের মতন আরো অনেক চুরবাটবার পৃথিবী ছেড়ে পালানোর জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু মার্শাল তাদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনকে ছাড়া সবাইকে রিজেক্ট করে দিচ্ছে। এটা দেখার পর মিকি আর টিমও সবচেয়ে ডেঞ্জারাস কাজের জন্য অ্যাপ্লাই করে। সিলেক্ট হওয়ার জন্য মিকি তখন সবচাইতে ডেঞ্জারাস একটি ফর্ম পূরণ করে ফেলে। সেই ফর্মটিতে উল্লেখ করা ছিল সেই ফর্মটি যে পূরণ করবে মার্শালের টিম তার ক্লোন তৈরি করতে পারবে। মিকি ফর্মটি পূরণ করার পর পরে মিকিকে তারা সিলেক্ট করে নেয়। সিলেক্ট হওয়ার পর মিকিকে নেওয়ার জন্য মার্শালের ম্যানেজার গেমা সেখানে আসে। গেমা তখন মিকিকে তাদের স্পেসশিপটি ঘুরিয়ে দেখায়। গেমা মিকিকে ইঞ্জিন রুমে নিয়ে যাওয়ার পর সে মিকিকে একটি গর্ত দেখিয়ে বলে, এই গর্তটির নাম হলো সাইক্লার। এই সাইক্লারের মধ্যে স্পেসশিপের সকল মানব বর্জ্য ফেলা হয়। এরপর আমরা মানব বর্জ্যের সকল র মেটেরিয়াল দিয়ে প্রিন্টারের মাধ্যমে নতুন করে মানুষকে তৈরি করতে পারি। মানুষের ক্লোন তৈরি করার আগে সবার আগে আমাদেরকে মানুষের বডি স্ক্যান করতে হয়। এই কথা বলে গেমা মিকিকে একটি স্পেশাল টাইপের স্যুট দেয়। স্যুটটি পরার পর গেমা মিকি সম্পূর্ণ শরীর এর পাশাপাশি তার ব্রেন একদম স্ক্যান করে রাখে। মিকির মাথা সকল স্মৃতি ইটের মতো দেখতে একটি ডিভাইসের মধ্যে স্টোর করে রাখা হয়। মিকির স্মৃতি কপি করতে গিয়ে তারা মিকির অনেক পুরনো স্মৃতি তাকে মনে করিয়ে দেয়। মিকির মা কিভাবে মারা গেছে মিকির যখন এটা আবারও মনে পড়ে যায় তখন মিকি কান্না একদম ভেঙে পড়ে। মিকি যখন কান্না করছিল ঠিক তখনই গেমা তার কাছে আসে। তার কাছে আসার পর গেমা মিকিকে বলে, তোমার এখন ফাইনাল একটি কাজ করতে হবে। কাজটি হলো আমরা তোমার ক্লোন তৈরি করার আগে তোমাকে এখন মরতে হবে, যাতে করে তুমি পরবর্তীতে মরতে ভয় না পাও। এই কথা বলে গেমা মিকির মাথায় গুলি করে মিকিকে মেরে ফেলে। এরপর তারা মিকি 1কে প্রিন্ট আউট করে বের করে। তখন থেকে মিকির দূরের প্ল্যানেটে যাওয়ার জন্য 4 বছরের লং জার্নি শুরু হয়ে যায়। সেই লং জার্নিতে মিকি নাসা নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। দূর থেকে নাসাকে প্রথমবার দেখে মিকি তার প্রেমে পড়ে যায়। মিকি যখন নাসাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে মার্শাল চলে আসে। এই মার্শালই আসলে সম্পূর্ণ এই স্পেস এক্সপ্লোরেশনের প্রধান। মার্শাল আসলে পৃথিবীর মতোই নতুন একটি গ্রহ খুঁজে বের করে পৃথিবীর মানুষকে ইমপ্রেস করতে চাচ্ছে, যাতে করে সে ফিউচারে আমাদের পৃথিবীর প্রধানমন্ত্রী হতে পারে। মার্শাল যখন সবার সামনে ভাষণ দিচ্ছিল, অন্যদিকে মিকি তখন নাসাকে ইমপ্রেস করতে ব্যস্ত। সামহাও কিছুক্ষণের মধ্যে মিকি নাসাকে ইমপ্রেস করে ফেলে। নাসাকে ইমপ্রেস করার পর মিকি তাকে নিয়ে পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য একটি জায়গায় চলে যায়। সেখানে যাওয়ার পর মিকি যখন নাসার সাথে রোমান্স করছিল, অন্যদিকে তখন মার্শাল স্পেসশিপে থাকা সবাইকে বলছিল যে করে হোক আমাদেরকে সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকতে হবে, কারণ প্রতিবার সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য আমাদের শরীর থেকে অনেক ক্যালোরি বার্ন হয়, আর স্পেসে বেঁচে থাকার জন্য ক্যালোরি সংরক্ষণ সবচেয়ে বড় কাজ। এদিকে মার্শাল যখন সবাইকে এসব বোঝাচ্ছিল, অন্যদিকে মিকি তখন তার ক্যালোরি বার্ন করছিল। এভাবে ধীরে ধীরে নাসা আর মিকির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যখন বিজ্ঞানীরা মিকির উপর কোনো এক্সপেরিমেন্ট করতো তখন মিকিকে সঙ্গ দিতে নাসা তার সাথেই থাকতো। বলে রাখা ভালো, নাসা ছিল সেই স্পেসশিপের একজন পুলিশ অফিসার। সো যাই হোক, এভাবে এক্সপেরিমেন্টের উপর এক্সপেরিমেন্ট আর নাসার সাথে টাইম স্পেন্ড
করতে করতে তাদের 4 বছর দেখতে দেখতে পেরিয়ে যায়। 4 বছর পর ফাইনালি তারা যে গ্রহের উদ্দেশ্যে আসছিল সেই গ্রহের কাছাকাছি পৌঁছে যায়। সেই গ্রহে ল্যান্ড করার পর বিজ্ঞানীরা মিকিকে একটা স্পেস স্যুট পরে সেই গ্রহের মধ্যে নামতে বলে। সেখানে নামার পর মিকি দেখতে পায় সেই গ্রহটি দেখতে একদম হুবহু পৃথিবীর মতোই। বিজ্ঞানীরা তখন মিকিকে জানায়, আমরা চাই তুমি তোমার মাস্ক খুলে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নাও, কারণ আমরা দেখতে চাই পৃথিবীর বাতাসে কোনো ভাইরাস আছে কিনা। তাদের কথা মতো মিকি যখন তার মাস্ক খুলে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেয় তখন তার শরীরের ভিতর ভাইরাস ঢুকে পড়ে। ভাইরাসটি এতটাই ভয়ঙ্কর ছিল যে মিকি রক্ত বমি করতে করতে সে কয়েক মুহূর্তের মধ্যে মারা যায়। তাকে স্পেসশিপের ভিতর নিয়ে এসে মিকি শরীর থেকে সে ভাইরাসটির স্যাম্পল নেওয়া হয়। ভাইরাসটির স্যাম্পল পাওয়ার পর বিজ্ঞানীরা সেই ভাইরাসটির অ্যান্টিডোট খোঁজার কাজে লেগে পড়ে। তারা একের পর এক মিকিকে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বের করে। প্রিন্টার থেকে বের হওয়ার পরই মিকি শরীরে বিজ্ঞানীরা সেই ভাইরাসের পাশাপাশি সেই ভাইরাসের অ্যান্টিডোট ঢুকিয়ে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না, এই মিকিও মারা যায়। এভাবে তারা একের পর এক মিকিকে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বের করতে থাকে এবং তার উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। ফাইনালি 10 থেকে 12টা মিকিকে মারার পর তারা এই ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করতে সক্ষম হয়। অ্যান্টিডোট আবিষ্কার হওয়ার পর স্পেসশিপে থাকা সবাই তাদের শরীরে অ্যান্টিডোট ঢুকিয়ে নেয়। এরপর মার্শাল মিকির সাথে আরো কয়েকজন লোককে সেই গ্রহে একটি এক্সপ্লোরেশনে পাঠায়। সেই গ্রহতে নামার পর মিকি আর তার টিম মেম্বাররা সেই গ্রহতে কোনো জীবিত প্রাণী আছে কিনা সেটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একটি গুহার মধ্যে চলে যায়। গুহার ভিতরে যাওয়ার পর তারা সেখানে অদ্ভুত একটি সাউন্ড শুনতে পায়। সাউন্ডটিকে ফলো করতে করতে কিছুটা সামনে যাওয়ার পর তাদের সামনে হঠাৎ করে ছোট্ট একটি এলিয়েন চলে আসে। হঠাৎ করে এলিয়েনটিকে দেখে তারা ভয় পেয়ে এলিয়েনকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। এলিয়েনটি সেখান থেকে পালিয়ে যাওয়ার পর তারা যখন ভয় পেয়ে উপরের দিকে গুলি ছুটতে থাকে, ঠিক তখনই গুলির আঘাতে উপর থেকে অনেক বড় একটি বরফের টুকরা তাদের উপর ভেঙে পড়ে। এর ফলে মিকির টিম মেম্বার থেকে সেখানে একজন মারা যায়। মার্শাল যখন জানতে পারে তাদের টিম থেকে একজন মারা গেছে তখন তো মার্শাল রাগে একদম ফুঁসতে থাকে। এই জন্য মার্শাল স্পেসশিপে আসার পর মিকিকে বলে, আজ থেকে তোমাকে অর্ধেক খাবার দেওয়া হবে। এর পাশাপাশি আজ থেকে তোমাকে একাই 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা সেই গ্রহতে গিয়ে পর্যবেক্ষণ করতে হবে। তার কথা মতো মিকি তখন একাই দৈনিক 15 ঘন্টা সেই গ্রহ গিয়ে পরীক্ষা চালায়। তেমনি একদিন মিকি যখন সেই গ্রহে পর্যবেক্ষণ করছিল তখন মিকির জন্য তার বন্ধু তার জন্য খাবার নিয়ে আসে। বলে রাখা বলো, মিকির বন্ধু টিমও সেদিন মিকির মতন অনেক ডেঞ্জারাস একটি ফাইল পূরণ করেছিল। মিকির বন্ধু টয়লেট থেকে শুরু করে সবকিছু পরিষ্কার করার ফাইল পূরণ করেছিল। এই জন্য মিকির সাথে সাথে মিকির বন্ধু টিমকেও এই স্পেসশিপে নিয়ে আসা হয়েছে। সো যাই হোক, টিম ও মিকির জন্য ছোট্ট একটি প্যারাশুটে করে কিছু খাবার নিচে ফেলে। খাবারটিকে ধরতে গিয়ে মিকি মুভির প্রথমে দেখানো সেই বড় গর্তে পড়ে যায়। আর এরপর মিকির সাথে কি হয়েছে তা তো সবাই প্রথমে দেখেছে। এরপরে সিনেমা আমাদের প্রেজেন্ট টাইমে নিয়ে আসা হয়। তার মানে আমরা তখন যা শুনেছি সবই মিকির ফ্ল্যাশব্যাক ছিল। সো যাই হোক, মিকির যখন জ্ঞান ফেরা তখন মিকি দেখতে পায় সেই মনস্টার গুলো আসলে সেদিন তাকে খায়নি। মনস্টার গুলো মিকিকে টেনে হিসেবে কোথাও একটা নিয়ে যাচ্ছে। এটা দেখার পর মিকি মনে মনে ভাবে বড় মনস্টারটি হয়তো তার বাচ্চাদেরকে মিকিকে খাওয়াতে নিয়ে যাচ্ছে, কিন্তু মিকি আসলে ভুল ছিল। সেই মনস্টারটি তাকে ধীরে ধীরে গুহা থেকে বাইরে নিয়ে আসে। বাইরে নিয়ে আসার পর সেই মনস্টারটির বাচ্চারা মিকিকে গুহা থেকে বাইরে বের করে দেয়। এরপর তারা মিকিকে কিছু একটা বলে, কিন্তু মিকি তাদের ভাষা বুঝতে পারে না। মিকি তখন তাদেরকে বলে, তোমরা আমাকে কেন খেলে না? আমার শরীরে কিন্তু অনেক ভালো মাংস আছে, চাইলে আমাকে খেতে পারো। মিকির এই কথা শুনে মনস্টার গুলো সেখান থেকে চলে যায়। এরপর মিকি একা একাই তার ল্যাবের দিকে ফিরে আসতে শুরু করে। অনেকটা পথ খালি পায়ে হেঁটে মিকি ল্যাবে ফিরে আসার কারণে সে অনেক ক্লান্ত ছিল। এই জন্য মিকি হাত মুখ দিয়ে সে যখন বেডে শোয়ার জন্য যায় তখন মিকি যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় হুবহু তার মতন আরেকটি ক্লোন সেখানে শুয়ে আছে। তাকে দেখে প্রথমে মিকি ভয় পেল, তারপর সে বুঝতে পারে এটা হলো মিকি 18, কারণ ল্যাবের লোক হয়তোবা ধরে নিয়েছিল মিকি 17 মারা গেছে, এই জন্য তারা মিকি 18কে তৈরি করেছে। মিকি জানতো মিকি 18 যদি বেঁচে থাকে তাহলে মিকি 17কে তারা টার্মিনেট করে দেবে, কারণ মার্শাল কোনোদিনও চাইবে না যে শিপের মধ্যে দুজন মিকি থেকে তাদের খাবার নষ্ট করুক। এই জন্য মিকি 17 ডিসাইড করে সে নিজে বাঁচার জন্য মিকি 18কে মেরে ফেলবে। প্ল্যান অনুযায়ী মিকি 18 মিকি 17 মাথায় একটি ডাম্বেল দিয়ে আঘাত করে। মিকি 18 সেন্সলেস হয়ে যাওয়ার পর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় আজ থেকে 5 বছর আগে পৃথিবীতে মানুষ তৈরি করার প্রিন্টার তৈরি করা হয়েছিল। এই খবরটি জানাজানি হওয়ার পর পৃথিবীর অনেক মানুষ এর বিরোধিতা করতে শুরু করে, কারণ তারা ধারণা করছিল পৃথিবীতে যদি একবার মানুষ তৈরি শুরু হয় তাহলে অপরাধ বেড়ে যাবে। তাদের এই কথাটি 100% সত্য ছিল, কারণ যে 3 জন বিজ্ঞানী মিলে প্রিন্টার তৈরি করেছিল সেখান থেকে একজন ছিল সাইকো। হেলেন নামে সে সাইকো বিজ্ঞানী তার নিজের 2টি ক্লোন তৈরি করে। এরপর সে তার ক্লোনগুলোকে ব্যবহার করে আশেপাশে থাকা হোমলেস মানুষকে নৃশংসভাবে হত্যা করতে শুরু করে। খবরটি জানাজানি হওয়ার পর পুলিশ যখন হেলেনের বাড়িতে হেলেনকে গ্রেপ্তার করতে যায় তখন তারা সেখানে গিয়ে 2 জন হেলেনকে দেখতে পায়। 2 জন হেলেনকে যখন আদালতে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় তখন কে নির্দোষ
নির্দোষ আর কি মার্ডার আছে এই বিষয়টা নিয়ে আদালত কনফিউজ হয়ে যায়। তাকে শাস্তি দেবে এই বিষয়টা নিয়ে যখন আদালত কনফিউজ, ঠিক তখন বাইরে আরেকটি মার্ডার হয়। এই মার্ডারটি আসলে হেলেনের 3 নাম্বার কপি করেছিল। হেলেনের এইসব কাজকর্ম দেখার পর আদালত মানব তৈরি প্রিন্টারকে একদম নিষিদ্ধ করে দেয়। প্রিন্টারটি নিষিদ্ধ হয়ে গেল, ততক্ষণ অনেক বড় বড় বিজনেসম্যানের এই প্রিন্টারটি নজর কেড়ে ফেলেছে। ঠিক তেমনই একজন ছিল মার্শাল। মার্শাল একজন রাজনীতিবিদের পাশাপাশি আমেরিকার অনেক বড় একজন বিজনেসম্যান। মার্শাল তখন পাবলিকালি সবার কাছে প্রপোজাল রাখে যে আমরা চাইলে প্রিন্টারের প্রযুক্তি কিন্তু স্পেস এক্সপ্লোরেশনের কাজে ব্যবহার করতে পারি। স্পেসে যেসব কাজ সাধারণ মানুষ করতে পারবে না, আমরা খুব সহজে ড্রোন ইউজ করে সেসব কাজ করতে পারবো। তার এই কথা শোনার পর আমেরিকার গভর্নমেন্ট শুধুমাত্র স্পেস এক্সপ্লোরেশনের কাজে প্রিন্টারটি ব্যবহার করার অনুমতি দেয়। সো যাই হোক, এরপর সিনেমাদের আবারও প্রেজেন্ট টাইমে নিয়ে আসা হয়। প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পাই মিকি 17 মিকি 18 কে নিয়ে শিপের বর্জ্য ফেলা সেই জায়গায় যায়। সেখানে যাওয়ার পর মিকি 17 যখনই মিকি 18 কে সে গর্তের মধ্যে ফেলবে, ঠিক তখনই মিকি 18 এর জ্ঞান ফিরে আসে। এরপর তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তি এক পর্যায়ে মিকি 17 মিকি 18 কে প্রায় সে গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু ঠিক তখনই মিকি 17 বুঝতে পারে কে একজন সেদিকে আসছে। এটা বোঝার পর মিকি 17 মিকি 18 কে বলে যদি শব্দ করো তাহলে তোমাকে মেরে ফেলবো। এই কথা বলে মিকি 17 মিকি 18 কে নিয়ে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এরপর তারা দেখতে পায় সেখানে ময়লা ফেলার জন্য তাদের বন্ধু টিমু আসছে। টিমু যখন ময়লা ফেলছিল, ঠিক তখনই সিকিউরিটি দায়িত্বে থাকা একজন লোক টিমুর কাছে আসে। এরপর সে টিমুর কাছ থেকে একটি স্পেশাল টাইপের ড্রাগস কিনে। দূর থেকে এগুলো দেখার পর মিকি 17 রাগে ফুঁসতে থাকে, কারণ এই হারামি টিমই তাকে সে গর্তে মরার জন্য ফেলে রেখে এসেছিল। এই জন্য মিকি 17 নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাকে এসে মারতে শুরু করে। মারতে মারতে মিকি 17 যখনই তাকে সে গর্তের মধ্যে ফেলবে, ঠিক তখনই মিকি 18 এসে তাকে বাধা দেয়। এরপর আমরা মিকি 18 ভার্সেস মিকি 17 দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই। কিন্তু মারামারির এক পর্যায়ে মিকি 17 মিকি 18 কে মারতে মারতে সেন্সলেস করে ফেলে। তাকে সেন্সলেস করার পর মিকি 17 যখনই টিমুকে সে গর্তের মধ্যে ফেলতে যাবে, ঠিক তখনই কিছু সিকিউরিটি গার্ড সেদিকে আসতে শুরু করে। এটা বুঝতে পেরে মিকি 17 টিমুকে বলে যদি তুমি তাদের কাছে মুখ খুলছো তাহলে তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবো। এই কথা বলে মিকি 17 টিমুকে সে গর্ত থেকে বের করে নিয়ে আসে। গর্ত থেকে বের হওয়ার পর টিমু সিকিউরিটি গার্ডদেরকে জানায় ময়লা ফেলতে গিয়ে আমি এই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম, মিকি আমাকে এই গর্ত থেকে বের হতে হেল্প করেছে। এটা শোনার পর তারা মিকিকে তার রুমে ফিরে যেতে বলে। মিকি 17 যখন তার রুমে ফিরে যাচ্ছিল, তখন লুকিয়ে লুকিয়ে মিকি 18 তাকে ফলো করছিল। কিছুটা সামনে যাওয়ার পর হঠাৎ করে মিকি 17 এর সাথে নাসার দেখা হয়ে যায়। নাসা তখন মিকি 17 কে সাথে করে তার রুমে নিয়ে যায়। তাদেরকে অনুসরণ করতে করতে মিকি 18 যখন সেই রুমে যাবে, ঠিক তখনই হঠাৎ করে তাকে একজন বিজ্ঞানী দেখে ফেলে। মিকি 18 কে দেখার পর বিজ্ঞানীটি তাকে একটি কার্ড দিয়ে বলে আজকে তোমার মার্শালের সাথে ডিনার আছে। এই কথা বলে বিজ্ঞানীরা মিকি 18 কে মার্শালের রুমে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর মিকি 18 কে অনেক খাবার দেওয়া হয়। সামনে এত খাবার দেখে মিকি তো একদম খাবারে ঝাঁপিয়ে পড়ে। মিকি যখন মজা করে খাবার খাচ্ছিল, ঠিক তখনই সেখানে গেমা আসে। গেমা আসার পর মার্শাল গেমাকে বলে তোমাকে তো এটা প্ল্যানের কথা বলাই হয়নি, আমাদের বিজ্ঞানীরা ল্যাবে আর্টিফিশিয়াল মাংস তৈরি করেছে। যদি একবার এই মাংস তৈরি পরীক্ষা সফল হয় তাহলে কোনো প্রাণীকে হত্যা ছাড়াই পৃথিবীর মাংসের চাহিদা মেটানো যাবে। এই জন্য আমরা মিকিকে এখানে সেই মাংস খাওয়াতে নিয়ে আসছি। সে এই কথা বলার পর মিকি বমি করতে শুরু করে। বমি করার পাশাপাশি মিকির মুখ দিয়ে তখন রক্ত বের হচ্ছিল। এর পাশাপাশি মিকি শরীর একদম কুৎসিত রঙের হয়ে যাচ্ছিল। এগুলো দেখার পর মার্শাল ডক্টরদেরকে সেখানে আসতে বলে। ডক্টর আসার পর ডক্টররা মিকি শরীরে একটা ইঞ্জেকশন দেয়, কিন্তু তারপরও কোনো কাজ হয় না। মিকি 18 ভয়ঙ্কর ভাবে চিৎকার করছিল। মিকি 18 যে ব্যথায় কাতরাচ্ছে এটা দেখার পর মার্শাল একটি বন্দুক বের করে তাকে মারতে যায়। মিকির এই অবস্থা থেকে গেমার তার উপর মায়া লেগে যায়। এই জন্য গেমা মার্শালকে মিকিকে মারতে না দিয়ে সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। গেমা যখন মিকির সাথে মিকির রুমে যায়, তখন গেমা অনেক ইমোশনাল হয়ে পড়ে। গেমা মিকিকে বলে মানছি তুমি একটি ক্লোন, কিন্তু তারপরও তুমি আমার মতোই রক্ত মাংসের মানুষ। এই হারামি মার্শাল কিভাবে তোমার সাথে এইসব করতে পারে? এই কথা বলে গেমা ইমোশনাল হয়ে যখনই মিকিকে কিস করতে যায়, ঠিক তখনই মিকি বলে আমার একটি কাজ আছে। এই কথা বলে মিকি সেখান থেকে চলে যায়। সেখান থেকে সোজা মিকি নাসার রুমে চলে যায়, কারণ মিকি 17 থাক আর মিকি 18 থাক, তারা শুধুমাত্র নাসাকেই ভালোবাসে। নাসার রুমে যাওয়ার পর মিকি 18 দেখতে পায় সেখানে অলরেডি মিকি 17 নাসার সাথে রোমাঞ্চ করছে। দুইটা মিকিকে দেখে নাসা তো খুশিতে একদম আত্মহারা। সে তখন তাদেরকে বলে আসো তোমরা দুজনে আমার সাথে রোমাঞ্চ করবে। তারা তিনজনে মিলে যখন রোমাঞ্চ করছিল, ঠিক তখন সেখানে মিকিকে খুঁজতে খুঁজতে গেমা চলে আসে। তাদেরকে এই অবস্থা দেখে গেমা সেখান থেকে চলে যায়। এটা দেখার পর নাসা গেমাকে থামিয়ে বলে দেখো তুমি তো জানো আমি মিকিকে ভালোবাসি, এই জন্য তোমার আমাকে হেল্প করতে হবে। প্লিজ তুমি মার্শালকে জানিও না এখানে দুইজন মিকি আছে। প্রথমে সে রাজি না হলেও নাসা কোনোভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে মানায়। অন্যদিকে মিকি 17 আর মিকি 18 তখন দেখতে পায় মার্শাল টিভিতে ভাষণ দিচ্ছে। মার্শালকে টিভিতে দেখে মিকি 18 মিকি
মিকি 17 কে বলে কিছুক্ষণ আগে মার্শাল আমার উপর এক্সপেরিমেন্ট চালিয়েছে। সে আমাকে আর্টিফিশিয়াল মাংস খাওয়ানোর কারণে আমি প্রায় মারাই গিয়েছিলাম। মিকি 18 এর সাথে যে কি হয়েছে সবকিছু মিকি 17 এর কাছে খুলে বলার পর মিকি 17 তো রাগে একদম ফুঁসতে থাকে। মিকি 17 মিকি 18 কে বলে এরপর কি হবে সেটা তুমি টিভিতে দেখো, আমি আসছি। এই কথা বলে মিকি 17 নাসার বন্দুক নিয়ে সেখান থেকে টিভি রুমে চলে যায়। এটা দেখার পর মিকি 18 দৌড়ে গিয়ে নাসাকে জানায় যে তোমার বন্দুক নিয়ে মিকি 17 কিন্তু মার্শালকে মারতে যাচ্ছে। অন্যদিকে মিকি 17 ততক্ষণে টিভি রুমে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর মিকি 17 দেখতে পায় মার্শাল এই গ্রহ থেকে পাওয়া একটি কালো পাথরের উপর পরীক্ষা চালাচ্ছে। তাকে সামনে পেয়ে যখনই মিকি 17 মার্শালের উপর গুলি চালাবে ঠিক তখনই সেই পাথর থেকে ছোট্ট একটি এলিয়েন বেরিয়ে আসে। হঠাৎ করে সেখানে এলিয়েনকে দেখে সবাই তো অনেক আতঙ্কিত হয়ে পড়ে। ততক্ষণে মার্শালের সিকিউরিটি গার্ডরা মিকি 17 এর হাতে বন্দুক দেখে ফেলে। তারা তখন মিকি 17 কে থামানোর জন্য চেষ্টা করতে থাকে। এদিকে মার্শাল ছোট্ট এলিয়েনটিকে দেখার পর তার সিকিউরিটি গার্ডদেরকে অর্ডার দেয় তারা যেন এলিয়েনটিকে মেরে ফেলে। তার কথা মতো সিকিউরিটি গার্ডরা এলিয়েনটিকে গুলি করতে করতে একদম যা করে ফেলে। এলিয়েনটি মারা যাওয়ার পরই সামহাও মিকি 17 একটি বন্দুক নিয়ে মার্শালের উপর গুলি চালায়। গুলিটি মার্শালের একদম পাশ ঘেঁষে চলে যায়। ততক্ষণে সেখানে নাসা মিকি 18 চলে আসছে। মিকি 17 গুলি করার পরই সেই পাথর থেকে আরো একটি এলিয়েনের বাচ্চা বেরিয়ে আসে। মার্শালের সিকিউরিটি গার্ডরা তখন সেই এলিয়েনের বাচ্চার পাশাপাশি মিকি 17 কেও ধরে ফেলে। মার্শালের উপর গুলি চালানোর কারণে তখন মিকি 17 মিকি 18 এর পাশাপাশি নাসাকেও গ্রেপ্তার করা হয়। আর সেই ছোট্ট এলিয়েনের বাচ্চাটিকে গবেষণার কাজে ব্যবহার করতে বন্দী করা হয়। মিকি 17 মিকি 18 আর নাসাকে যখন জেলে বন্দী করে রাখা হয়েছিল সেদিন রাতে তাদের কাছে মিকির বন্ধু টিমো আসে। টিমো আসার পর সে মিকি 17 কে বলে, বন্ধু আমরা যার কাছ থেকে টাকা নিয়েছিলাম সে অনেক বড় ধরনের একজন সাইকো। কারণ সেই হারামি যখন জানতে পারে আমরা পৃথিবী ছেড়ে পালিয়ে আসছি তখন সেই হারামি আমার ফ্যামিলিকে কিডন্যাপ করে ফেলেছে। আমার ফ্যামিলিকে কিডন্যাপ করে সে আমাকে এই লেটারটি পাঠিয়েছে। এই লেটারে লেখা আছে আমি যদি তোমাকে মেরে 18টি টুকরো করতে পারি তাহলে তারা আমার ফ্যামিলির পাশাপাশি আমাকেও ছেড়ে দেবে। আর আমি যদি এই কাজটি না করি তাহলে তারা আমার ফ্যামিলিকে তো মারবে আর যত টাকা লাগুক তারা বলেছে তারা এখানে এসে আমাকে আর তোমাকেও মেরে ফেলবে। এই জন্য আমি বলছি প্লিজ আমার জন্য একবার মারা যাও, এমনিতেও তুমি বারবার জন্ম নিতে পারো। এই কথা বলে সে যখনই মিকি 17 কে জেল থেকে বের করতে যাবে ঠিক তখনই মিকি 17 তাকে ধরে ফেলে। তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে মিকি 17 মিকি 18 আর নাসা সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার আগে মিকি 17 টিমুকে মারতে মারতে একদম তার মুখ থেতলে দেয়। সেখান থেকে পালানোর সময় মার্শালের লোকেরা তাদেরকে আবারও ধরে ফেলে। অন্যদিকে তখন তাদের স্পেসশিপটিকে সেই গ্রহের এলিয়েনরা একদম ঘিরে ফেলেছিল। কারণ তারা যে এলিয়েনের বাচ্চাটিকে ধরেছিল সেই এলিয়েনের বাচ্চাটি অনেক জোরে জোরে কান্না করছিল। আর সেই এলিয়েনের বাচ্চাটিকে নেওয়ার জন্য তাদের শিপকে এলিয়েনরা একদম ঘিরে ফেলেছিল। সেখান থেকে সবচেয়ে বড় এলিয়েনটিকে দেখে মিকি 17 তাকে চিনে ফেলে। কারণ এই বড় এলিয়েনটাই মিকি 17 কে সেই গুহা থেকে বের হতে হেল্প করেছিল। সো যাই হোক তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পর মার্শাল মিকি 17 এর গালে একটি দাগ দিয়ে দেয়। মিকি 17 এর গালে দাগ দিয়ে মার্শাল বলে তোমার নাম মিকি 18, যাতে করে তোমাদের দুজনের মধ্যে কে 17 কে 18 এটা আমরা বুঝতে পারি জন্য তোমাকে দাগ দিয়ে দিলাম। কিন্তু মার্শাল তখনও জানতো না যে সে যাকে 18 ভাবছে সে আসলে মিকি 17। দাগ দেওয়ার পর মার্শাল তাদেরকে বলে আমার উপর গুলি চালানোর আগে তোমাদের 10 বার ভাবা উচিত ছিল। এই কথা বলে মার্শাল যখনই মিকি 18 কে মারতে যাবে তখন নাসা মার্শালকে বলে এখন আমাদের এইটা করার সময় না, বাইরে লক্ষ লক্ষ এলিয়েন আমাদের শিপকে ধ্বংস করার জন্য ওয়েট করছে। এখন আমাদের এটা চিন্তা করা উচিত আমরা কিভাবে এলিয়েনদেরকে থামিয়ে আমাদের পৃথিবীতে ফিরে যাব। নাসার মুখ থেকে এই কথা শোনার পর মার্শাল আরো রেগে যায়। সে বলে সব দোষ সেই ছোট্ট এলিয়েনের বাচ্চার। এই কথা বলে মার্শাল সেই এলিয়েনের বাচ্চাটিকে গর্তের মধ্যে ফেলে দেয়। এটা দেখার পর নাসা দৌড়ে গিয়ে এলিয়েনের বাচ্চাটি যে রশি দিয়ে বাঁধা ছিল সেই রশিটিকে ধরে ফেলে। এদিকে নাসা যখন এলিয়েনের বাচ্চাটিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছিল অন্যদিকে তখন মার্শালের বিজ্ঞানীরা একটি প্ল্যান করে। তারা মার্শালকে বলে আমরা যে কিছুদিন আগে একটি বিষাক্ত গ্যাস আবিষ্কার করেছি চলুন আমরা এলিয়েনদের উপর সেই গ্যাসটি প্রয়োগ করে দেখি। এই প্ল্যানটি শোনার পর মার্শাল তার বিজ্ঞানীদেরকে বলে সেই গ্যাসগুলো যেন তারা মিকি 17 আর মিকি 18 এর শরীরে লাগিয়ে দেয়। মার্শালের কথা মতো তখন মার্শালের বিজ্ঞানীরা মিকি 17 আর মিকি 18 এর শরীরে একটি টাইম বোমার সাথে সেই গ্যাসগুলো বেঁধে দেয়। বোমার সাথে গ্যাস বাঁধার পর মিকি 17 আর মিকি 18 কে মার্শাল বলে তোমাদের মধ্যে থেকে যে প্রথম 100 এলিয়েনকে মারতে পারবে আমি তাকে মুক্ত করে দেব, আর যে 100 এলিয়েনকে না মারতে পারবে তাকে আমি সুইচে টিপ দিয়ে উড়িয়ে দেব। এই কথা বলে মার্শাল মিকি 17 আর মিকি 18 কে শিপ থেকে বাইরে বের করে দেয়। বাইরে বের হওয়ার পর মিকি 17 সেই বড় এলিয়েনটিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খুঁজে করার পর ফাইনালি মিকি 17 তাকে যে গুহা থেকে উদ্ধার করেছিল সেই এলিয়েনটিকে খুঁজে পায়। এলিয়েনটির কাছে যাওয়ার পর মিকি 17
এলিয়েনটির সাথে কমিউনিকেট করার চেষ্টা করতে থাকে। মিকি যখন তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে তখন আমরা বুঝতে পারি এলিয়েনগুলো আসলে ইন্টেলিজেন্ট এলিয়েন, তারা মিকি সব কথাই বুঝতে পারে। সো যাই হোক, এলিয়েনটি তখন ইশারা মিকিকে বলে আমাদের 2টি বাচ্চা তোমরা ধরে নিয়ে আসছো, তাদেরকে ফিরিয়ে দাও নয়তো আমরা তোমাদেরকে মেরে ফেলবো। মিকি যখন তাকে জানায় সেখান থেকে একটি বাচ্চা মার্শাল মেরে ফেলেছে, এটা শোনার পর তো সব এলিয়েন অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এত উচ্চ শব্দের কারণে ধীরে ধীরে মিকি 17 আর মিকি 18 এর স্পন্দন থেমে যাচ্ছিল। তারা তখন ল্যাবের দিকে ইশারায় বলে সেই বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসো। দূর থেকে মার্শাল তাদের এই ইশারা বুঝতে না পারলেও নাসা ঠিকই তাদের ইশারা বুঝে যায়। তাদের এই সব ইশারা দেখার পর মার্শাল তার টিমকে বলে এনাফ ইজ এনাফ, চলো আমরা নিচে যাব। সেখানে যাওয়ার পর আমরা প্রথমে এলিয়েনের প্রধানকে মেরে ফেলবো, তাকে মেরে ফেললে আই থিঙ্ক সব ঝামেলা মিটে যাবে। এই কথা বলে মার্শাল যখন এলিয়েনের প্রধানকে মারতে একটি টিম নিয়ে নিচে যায়, এই সুযোগে নাসা সে এলিয়েনের বাচ্চাটিকে গর্ত থেকে বের করে দৌড়ে মিকির কাছে যেতে শুরু করে। অন্যদিকে এলিয়েনের প্রধান যখন দেখতে পায় মার্শাল তাদেরকে মারার জন্য তাদের দিকে এগিয়ে আসছে, তখন এলিয়েনরা মার্শালকে কনফিউজ করতে অনেক বড় বড় 4-5টি পাহাড় তৈরি করে। এত বড় বড় পাহাড় দেখে মার্শাল কনফিউজ হয়ে যায় যে কোন পাহাড়ের নিচে আসলে এলিয়েনদের প্রধান রয়েছে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি মার্শালের টিম এলিয়েনদের প্রধানকে খুঁজে বের করে ফেলে। যখনই তারা এলিয়েনের প্রধানকে মারতে যাবে ঠিক তখনই সেখানে মিকি 17 চলে আসে। আর এরপরে আমরা এখানে মার্শালের টিম ভার্সেস মিকি 17 দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই। অন্যদিকে ততক্ষণে নাসা ছোট্ট এলিয়েনের বাচ্চাটিকে তার মার কাছে নিয়ে যায়। নিজের বাচ্চাকে ফিরে পাওয়ার পর এলিয়েনের প্রধান তার টিমকে পারমিশন দেয় তারা যেন সেখান থেকে পালিয়ে যায়। তার কথা মতো কয়েক মিনিটের মধ্যে সবগুলো এলিয়েন সেখান থেকে চলে যায়। অন্যদিকে তখনও মিকি 17 মার্শালের টিমের সাথে ফাইট করছিল। একে একে মিকি 17 মার্শালের টিমে সবার চ্যাপ্টার ক্লোজ করে ফেলে। সবার চ্যাপ্টার ক্লোজ করে মিকি 17 যখন মার্শালকে মারতে যাবে তখন মার্শাল তাকে বলে তুমি যদি আমার কাছে আসো তাহলে রিমোটে প্রেস করে দেবো। এই কথা শোনার পর মিকি 17 মার্শালকে ধরে সে নিজে সে রিমোটে প্রেস করে দেয়। দূর থেকে যখন নাসা আর মিকি 18 দেখতে পায় মিকি 17 তাদেরকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে, তখন নাসা আর মিকি 18 কান্না একদম ভেঙে পড়ে। এরপরে সিনে আমরা দেখতে পাই মার্শাল মারা যাওয়ার কারণে তারা সে মানব তৈরি করা প্রিন্টারটিকে বম দিয়ে উড়িয়ে দিয়েছে। সেদিনের পর থেকে পৃথিবীর পাশাপাশি মহাকাশেও মানব প্রিন্টিং নিষিদ্ধ করে দেওয়া হয়। মানব প্রিন্টিং নিষিদ্ধ করার মাধ্যমে এখানে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।